সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত পূর্ব পশ্চিমে। প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালেই হামলা কূটনৈতিক প্রচেষ্টাকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা নতুন কিছু নয়। এর আগে পরপর দুইবার বড় ধরনের হামলা চালিয়েছিল যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার মাঝখানে। আর সাম্প্রতিক সময়ে এটি একটি একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধবিরতি আলোচনা পরোক্ষভাবে চলছে, আবার যুক্তরাষ্ট্র হামলা চলেছে। এই নিয়ে সম্ভবত 3 থেকে 4 বার গত 1 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র হামলা চলছে। 1 মাস না, 15 থেকে 20 দিনের মধ্যে এই হামলাটি পরিচালনা করেছে। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা হুমকি সেটিকে মোকাবেলা করার জন্য তারা আত্মরক্ষার্থে এই হামলা পরিচালনা করেছে। এখন যুক্তরাষ্ট্র কেবল হামলা পরিচালনা করেছে সেটি না, আমরা যেটি দেখেছি ইরানের পক্ষ থেকেও হামলা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের যে অবস্থানরত জাহাজকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আবার পাশাপাশি বাহরাইন এবং কুয়েতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেই ঘাঁটি লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংখ্যার মধ্যে ইতিমধ্যে রয়েছে। এবং শান্তি আলোচনা নিয়ে আমরা বারবার যে কথাটি বলছি সেটি হচ্ছে যে এখানে ইসরায়েলকে যদি নিউট্রালাইজ করা না যায়, কেবল এই দুই পক্ষের মধ্যে যে আলোচনা যেটি চলছে তাও পরোক্ষ আলোচনা, সেটি কিন্তু সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যেটা দেখছি যে একদিকে ইরানের উপরে যুদ্ধবিরতি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ফোনে হামলা করছে, আবার অন্যদিকে কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলে সেখানে কিন্তু মার্কিন কি বলে ইসরায়েল কিন্তু যুদ্ধ বিরতি সত্ত্বেও সেখানে হামলা তারা অব্যাহত রেখেছে এবং গত 24 ঘন্টায় কিন্তু সেখানে 5 জন নিহত হয়েছে লেবাননে। সুতরাং যে বিষয়গুলো আমরা দেখছি যে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র বলা সত্ত্বেও, কয়েকজনকে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর উত্তপ্ত বাক্য বিনিময় হওয়া সত্ত্বেও কিন্তু ইসরায়েল এই হামলা চালিয়ে যাবে। এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী যেটি বলেছেন যে এখানে লেবানন তারা হামলা অব্যাহত রাখবে এবং ইরানের উপরেও তারা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। অর্থাৎ ইসরায়েল তাদের জায়গায় অনড় রয়েছে। সেখানে এই অবস্থায় ইসরায়েলের দিক থেকে যে কোনো সময় যে কোনো নিরাপত্তা সংখ্যায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই এগিয়েছে। সুতরাং এই জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যে ইসরায়েলকে তারা নিবৃত্ত করতে সক্ষম হয়েছে, বা ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ইরানে এবং লেবাননে সেখানে তারা পূর্ণ মাত্রায় তারা বজায় রাখবে এবং তারা ফার্দার এই জিনিসগুলোকে আরো কোনো বাড়তে দেওয়ার মতো কোনো অবস্থায় তারা যাবে না। যদি সেরকম হয় একমাত্র তখনই কিন্তু আমরা ধারণা করতে পারি বা প্রত্যাশা করতে পারি যে শান্তি আলোচনা যেটি হচ্ছে বা যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনাটি হচ্ছে সেই আলোচনার সাফল্যের মুখ দেখতে পারে। অন্যথায় কিন্তু আলোচনা জিনিস প্রকার অঞ্চলে আমরা কি বলতে পারি আলোচনাটি শুধু আলোচনারই নামান্তর, এর বাইরে আর কিছু। জি, মার্কিন হামলার এই জবাবে ইরান ও কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে। ইরানের এই পদক্ষেপকে কি সরাসরি প্রতিশোধমূলক হামলা হিসেবে দেখা উচিত, নাকি এটি কৌশলগত কোনো শক্তি প্রদর্শন? না, এটি দুভাবেই দেখা যেতে পারে। মার্কিন হামলার বিপরীতে ইরান যে হামলাটি করেছে, ইরান কিন্তু আহ, অনেক আগে থেকেই বলে আসছে যে যুদ্ধবিরতির জন্য যে কয়েকটি শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেমন বেঁধে দেওয়া হয়েছে, ইরানের পক্ষ থেকেও বেঁধে দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে বেঁধে দেওয়া শর্তগুলোর মধ্যে একদম সর্বাগ্রে যে কথাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে অপসারণ করতে হবে, সরিয়ে নিতে হবে। অন্যথায় ইরান এই ধরনের কোনো যুদ্ধবিরতিতে তারা সম্মত হবে না। এবং ইরান মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটিগুলোকে করেছে ইরানকে লক্ষ্য করে, সুতরাং এইগুলোকে তাদের সরিয়ে নিতে হবে। সুতরাং এখন ইরান যেটি করেছে সেটি হলো যে একদিক দিয়ে তারা আত্মরক্ষার জন্য করেছে। তারা মনে করতে পারে যে এই যে এই মার্কিন ঘাঁটিগুলোকে ব্যবহার করে ইরানের উপর যেমন হামলা অতীতেও হয়েছে, এরকম পাল্টা হামলা ভবিষ্যতেও হতে পারে। সুতরাং এই ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান্ডকমের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে ইরানের বিভিন্ন ঘাঁটিতে তারা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, কি বলে সেটি আত্মরক্ষামূলক আঘাত করেছে। সুতরাং শুধু এটি নয়, ইরান যেটি মনে করছে যে এটি একটি হুমকি এবং ভবিষ্যতে এই ঘাঁটিগুলো থেকে পাল্টা হুমকি আসতে পারে। সুতরাং এইগুলো একটি বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা বারবার করে এই হামলার মধ্য দিয়ে যেটি প্রমাণ করতে চাচ্ছে বা যেটি জানান দিতে চাইছে যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে এবং ইরানের এই জায়গাতে ইরান অনড় হয়েছে। জি, এবার যদি রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে আসি, আমরা আমরা দেখছি যে জেলেনস্কির পাঠানো খোলা চিঠিতে দেওয়া শান্তির আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পুতিন। এখন এটা কি দুই দেশের মধ্যে আস্থার সংকট আরো গভীর হওয়ার ইঙ্গিত দেয় কিনা?
দুই দেশের মধ্যে আস্থার সংকট বরাবরই ছিল, এখনো আছে, ভবিষ্যতে এই আস্থার সংকট কাটার কোনো সুযোগ নেই। আস্থার সংকট যেটি জেলেনস্কি যে কথা বলেছেন, ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে যদিও সেইটিকে নাকচ করে দেওয়া হয়েছে, তবে এটিকে আমি নতুন কিছু মনে করি না। গত কয়েক মাস আগে আলাস্কাতে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছিল, সেই বৈঠকেও কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে পুতিনকে দাবি বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল তিনি যেন সামনে জেলেনস্কির সাথে সরাসরি বৈঠকে বসে বিষয়গুলোকে নিষ্পত্তি করেন। তারও 1 বছর 2 বছর আগে থেকে এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা দরকার, কিন্তু পুতিনের পক্ষ থেকে বরাবর এটিকে নাকচ করে দিয়ে বলা হয়েছে যে রাশিয়া কখনো জেলেনস্কিকে বৈধ কর্তৃপক্ষ মানে না, কেননা তিনি তার মেয়াদ উত্তীর্ণ, তিনি একজন প্রেসিডেন্ট এবং তার কারণে এই যুদ্ধটি শুরু হয়েছে। ইউক্রেনে নির্বাচন হতে হবে, নির্বাচন হলে পরে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব গ্রহণ করবে তার সাথে হয়তো আলোচনায় বসে তারা বসতেই পারে। সুতরাং যে কথাটি বলা হয়েছে জেলেনস্কির পক্ষ থেকে খোলা চিঠি, সেই খোলা চিঠিটির মধ্য দিয়ে জেলেনস্কি কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই কিন্তু কূটনৈতিক ভাষা সঠিকভাবে তিনি প্রয়োগ করেন এবং যার কারণে পুতিন কিন্তু এই চিঠিকে অভদ্র বলে মন্তব্য করেছেন। যেখানে জেলেনস্কি একটি কথা একটি জায়গায় তিনি বলেছেন পুতিনকে উদ্দেশ্য করে যে তিনি 26 বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে থাকতে থাকতে তার মধ্যে আসলে নেতৃত্বের গুণাবলী অনেকাংশে হ্রাস পেয়েছে। তিনি এটিও বলেছেন রাশিয়ার মানুষ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়েছে, রাশিয়ার মধ্যে একটি বিদ্বেষ দেখা দিতে পারে ইত্যাদি বিষয়গুলো আসলে জেলেনস্কির বলার কথা না। একই বিষয় কিন্তু জেলেনস্কির ক্ষেত্রেও কিন্তু কার্যকর হয়েছে। সুতরাং এই খোলা চিঠি, এখানে খোলা চিঠি দেওয়ার কোনো বিষয় নয়। এখানে বিষয় হচ্ছে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা হতে পারে, ডিপ্লোম্যাটিক চ্যানেল এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে, অফিসিয়াল চিঠি দেওয়া যেতে পারে, এখানে খোলা চিঠি দেওয়ার কোনো অবকাশ নেই। এবং পুতিনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে বরাবরের মতো সেভাবেই নাকচ করে দেওয়া হয়েছে এবং পুতিনের বিষয়গুলো খুবই স্পষ্ট। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে একটি দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা হতে হবে এবং শান্তি আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধবিরতি সেই চুক্তিটি স্বাক্ষর করতে হবে, কেননা এখন যদি শুধু স্বল্প মেয়াদে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় সেটি মাধ্যমে ইউক্রেন নিজেকে আবার পুনর্গঠন করবে এবং পুনর্গঠন করে রাশিয়ার জন্য একটা থ্রেট হিসেবে আবির্ভূত হতে পারে। রাশিয়া যেটি চাইছে যে রাশিয়া যে জায়গাগুলোকে দখল করে নিয়েছে সেই জায়গাগুলোকে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনের, এবং দানবাস অঞ্চল থেকে ইউক্রেনকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এসব না মানলে রাশিয়ার পক্ষে কোনো চুক্তিতে বা কোনো ধরনের আলোচনায় আসার সুযোগ নেই বলে পুতিন মন্তব্য। জনাব ফরিদুল আলম, আপনাকে ধন্যবাদ।